একটা এতিম মেয়ে যে সব সময় স্বপ্ন দেখতে অনেক সুন্দর দেখতে একটা ছেলেকে বিয়ে করবে, কিন্তু যখন তার বিয়ের বয়স হয় তখন গ্রামবাসীরা জোর করে তাকে একটা দানবের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এটা ছিল সমুদ্রের দানব, যার নাম হলো হাইরো। এত কুৎসিত একজন স্বামী পেয়ে মেয়েটির মন ভেঙে যায়। সে যেই ছেলেকে ভালোবাসতো, ছেলেটি তাকে খোঁজার জন্য 7 সমুদ্র পাড়ি দিতে রাজি ছিল। আর এদিকে মেয়েটি সবার সঙ্গে যুদ্ধ করে অচেনা এক দেশে টিকে থাকার লড়াই করছিল। সমুদ্রের কুৎসিত দানবটিও একসময় মেয়েটিকে ভালোবেসে ফেলে। তাহলে কি মেয়েটি শেষ পর্যন্ত বাঁচতে পারবে, নাকি সমুদ্রের দানব হাইরোর সঙ্গে বিয়ে করে তাকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে? এই মুভিটি অনেকটা বিউটি অ্যান্ড বিস্টের মতো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ কাহিনীটা অনেক ইন্টারেস্টিং আর অনেক টুইস্ট আছে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই সমুদ্রের একটা দানবের ব্যাপারে বলা হচ্ছিল, যে দানবটা সমুদ্রে যাওয়া সকল মানুষদেরকে ভীষণ অত্যাচার করত এবং সমুদ্রের আশেপাশে থাকা সবাইকে খেয়ে ফেলার চেষ্টা করত। সেই সমুদ্রের দানবের সঙ্গে লড়াই করেছিল হাইরুও। এই সমুদ্রের দানব থেকে বাঁচার জন্য হাইরুওকে প্রতি 100 বছর পর পর গ্রামের লোকেরা একটা মেয়ে দিত। সেই মেয়েকে হাইরো বিয়ে করত। যখন মেয়েটিকে সমুদ্রপথে পাঠানো হতো, তখন হাইরোর স্ত্রী সমুদ্রের মাঝেই গায়েব হয়ে যেত। একই সাথে আগামী 100 বছরের জন্য সেই সমুদ্রে থাকা দানবের উৎপাতও কমে যেত। একদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাঝিরা অনেক বেশি ঝড় বৃষ্টির কবলে পড়ে। এটা কোনো সাধারণ ঝড় বৃষ্টি ছিল না, বরং এই ঝড় বৃষ্টির মাধ্যমে সেখানে একটা বিশাল বড় মাছ দানব তাদের উপরে অ্যাটাক করে দেয়। এত বড় একটা মাছ দানবকে দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর একটা লোক চেঁচিয়ে বলে ওঠে সমুদ্রের দেবতা এসেছে বিয়ে করার জন্য। সেই দানবটা তাদের সবাইকে খেয়ে ফেলে, আর এখানেই সিন কাট হয়। এরপরের সিনে আমরা একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই। সে হাইরুওকে তাদের দেবতা মনে করে। এজন্য সে হাইরুওকে অনেক রিকোয়েস্ট করে বলছিল আজকে যেন তার মাস্টার ওয়েন ইউ এর নাম গোল্ড মেডেলিস্টে চলে আসে, আর সে পড়াশোনা শেষ করে আসতে আসতে যেন অন্য কোনো মেয়েকে পছন্দ না করে, শুধুমাত্র আমাকেই পছন্দ করে। এটা লুকিয়ে লুকিয়ে এবং আস্তে আস্তে বলে, কারণ সে মনে মনে ওয়েনকে ভালোবাসতো। যখন সে উপাসনালয় থেকে বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই একটা পিচ্চি বাচ্চা এসে তাকে জানায় ওয়েন ফিরে এসেছে, আজকেই সে আসবে। এটা শুনে তো লিয়ের খুশির কোনো সীমা থাকে না। সে প্রচন্ড খুশি হয়ে যায়, আর সেই বাচ্চাটাকে নিয়ে রেডি হয়ে বের হতে থাকে ওয়েনকে রিসিভ করে নিয়ে আসার জন্য। কিন্তু যখন সে দরজা খুলে বাইরে বের হয়, তখন দেখতে পায় তার দরজার বাহিরে গ্রাম প্রধান অনেকগুলো মানুষজনকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনারা সবাই এখানে কি করছেন? তারা কেউ কোনো কথা না বলে একজন মহিলাকে আসার জন্য রাস্তা করে দেয়। তখন সেখানে একজন মহিলা আসে। তিনি হলেন এই গ্রামের জাদুটোনা করা মহিলা, মানে তিনি এক ধরনের কবিরাজ। তাকে সবাই অনেক বেশি মান্যগণ্য করে। তিনি এখন বলেন এই মেয়ের নামই আহলি। তখন বলে যে হ্যাঁ। তখন সে বলে তার জন্ম হয়েছিল যেই বছরে এবং যেই তারিখে, সেই তারিখ অনুযায়ী সেই আমাদের হাইরো গডের স্ত্রী হবার যোগ্য। এটা বলেই তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সমুদ্রের দিকে, কারণ তাকে এখন বউ সাজানো হবে আর হারুওর উদ্দেশ্যে তাকে স্যাক্রিফাইস করা হবে। যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই রাস্তা দিয়েই ওয়েন আবার আসছিল। মানে সে যেহেতু গোল্ড মেডেলিস্ট হয়েছে, তাকে অনেক সংবর্ধনা দিয়ে নিয়ে আসা হচ্ছিল। লি বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো গণ্যমান্য ব্যক্তি হবে, এজন্য সে ওখানে নত হয়ে তার কাছে থেকে সাহায্য চাইতে শুরু করে। যখন পালকির ভেতরে থেকে একটা ছেলে বেরিয়ে আসে, তখন তারা দুজনই একে অন্যকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ নয় বরং ওয়েন ছিল। তারা দুজনেই একে অন্যকে অনেক পছন্দ করত। সে আলীকে তাদের সবার হাত থেকে বাঁচিয়ে নিজের প্রাসাদে নিয়ে আসে। ওয়েন আসলেই বেশ সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিন্তু তবুও সে তাদেরকে আটকাতে পারছিল না, কারণ সব গ্রামবাসীরা তার মেন গেটে এসে অনেক কড়া নাড়ছিল এবং প্রতিবাদ জানাচ্ছিল। তারা ঘর ভেঙে ভেতরে ঢুকতে চাইছিল। ওয়েন যখন জানতে পারে যে লিকে হাইরোর ওয়াইফ বানানোর জন্য জোর করা হচ্ছে, তখন সে তাকে বাঁচানোর জন্য একটা উপায় বের করে। সে লিকে বলে আমি গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, এই সুযোগে তুমি এখানে থেকে বেরিয়ে যাও। সে তাকে আজ মধ্যরাতে একটা জায়গায় তার জন্য অপেক্ষা করতে বলে। মধ্যরাতে ওয়েন তার সঙ্গে গিয়ে দেখা করবে আর তাকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। এটা বলে সে লিকে একজন লোক দিয়ে সেখানে থেকে পাঠিয়ে দেয়, আর এরপরে সে নিজে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে। গ্রামবাসীরা প্রচন্ড রেগেছিল। তারা যখন ভেতরে প্রবেশ করে, তখন ওয়েন তাদেরকে জিজ্ঞাসা করে আমি অনেক বছর থেকে আহলিকে চিনি, সে অনেক ভালো একটা মেয়ে, আপনারা তার পেছনে কেন লেগে আছেন? কারণ সে একটা এতিম? তখন গ্রামবাসীরা বলে এজন্য নয় যে সে এতিম, কারণ তার জন্ম কুণ্ডলী মিলে যাচ্ছে। নিয়ম অনুযায়ী তার সঙ্গেই হাইরোর বিয়ে দিতে হবে। যদি তাকে বিয়ে না দেওয়া হয়,
তাহলে আমাদের পুরো গ্রামবাসীরা আবারও বিপদে পড়বে। হাইরুর স্ত্রী হিসেবে তাকে নিজে হাইরুই সিলেক্ট করেছে। এখানে আমাদের করার কিছু নেই, আমরা চাইলেও অন্য কোনো মেয়েকে হাইরুর সঙ্গে বিয়ে দিতে পারবো না। ওয়েন এগুলো কথায় যখন বিশ্বাস করছিল না, তখনই সেখানে সেই কবিরাজ মহিলা চলে আসে আর তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। এখন সে ওয়েনের সামনে সকল গ্রামবাসীকে জিজ্ঞাসা করে, তোমরা সবাই বলো এই গ্রামে বৃষ্টি কতদিন হলো শুরু হয়েছে? তখন তারা বলে 3 মাস হলো। এরপর বৈদ্য মহিলা বলে, এর মাঝে কি একদিনও বৃষ্টি থেমেছিল? তখন তারা বলে, না, এই 3 মাসের মধ্যে একদিনও বৃষ্টি থামেনি। তিনি সেখানে ওই লোকটাকেও হাজির করে, যার উপরে হাইরুর সেই দানব মাছটা অ্যাটাক করে দিয়েছিল। সেই লোকটা সেই দিনের সকল বর্ণনা দিচ্ছিল আর অনেক কান্না করছিল। এই সব কিছু দেখে সেখানে থাকা সকল গ্রামবাসী এবং তারা সবাই বলছিল, হ্যাঁ, এটাই সত্যি। তাদের সবার কথা শুনে ওয়েন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে লি মধ্যরাতে ওয়েনের জন্য একটা জায়গায় বসে অপেক্ষা করছিল। মানুষের পায়ের শব্দ শুনে সে মনে করে হয়তো ওয়েন এসেছে। যখনই সে বের হয় তখনই দেখতে পায় সেখানে গ্রামবাসীরা এসেছে। তারা তাকে আটক করে আর বলে, ওয়েন ঠিকই বলেছিল, সে যেখানে বলেছিল যে মেয়েটিকে পাওয়া যাবে ঠিক সেখানেই পাওয়া গেল। এটা শুনে তো লি অনেক অবাক হয়ে যায়। লিকে সেখানে থেকে জোর করে নিয়ে যাওয়া হয় আর পরদিন তাকে বউয়ের মতো করে সাজানো হয়। তার মন অনেক খারাপ ছিল, কারণ যাকে সে এত বিশ্বাস করেছে, যার কাছে থেকে সে আশ্রয় চেয়েছে, তার সেই ভালোবাসার মানুষই নাকি তাকে ধরিয়ে দিল। তাকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছিল আর এই সব কিছু ভেবে লি বসে বসে কান্না করছিল। এরপরে লিকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। গ্রামের মানুষেরা তাদের রীতি রেওয়াজ অনুযায়ী লিয়ের সঙ্গে হাইরুর বিয়ে দেয় আর এরপরে তাকে একটা নৌকায় বসিয়ে একটা বড় নদীতে ভাসিয়ে দেয়, যে নদীটা সমুদ্রে গিয়ে মিশেছে। ওয়েন সেখানে দৌড়ে আসে আর চিৎকার করে লিকে ডাকতে থাকে। লিয়ের কণ্ঠ শুনে সে একবার উঠে বসে, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে মন খারাপ করে আবারও শুয়ে পড়ে। তখন তার নৌকাটা সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ওয়েন চেঁচিয়ে তাকে ডাকলেও সে আর শুনতে পায় না। ওয়েন আসলে অনেক বেশি অনুতপ্ত ছিল এই শেষ সময়ে এসে, কিন্তু এখন তো আর কোনো কাজ হলো না। লি এর নৌকা সমুদ্রের মাঝখানে চলে যায়। তখনই সমুদ্রের মাঝে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে আর ঝড় উঠে যায়। এত ঝড় দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তার নৌকায় একটা দড়ি দিয়ে কেউ একজন অনেক জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছিল। সমুদ্রের ঢেউয়ের মাঝে তার নৌকা টেনে নিয়ে যাওয়া হয়। সে প্রচণ্ড ভয় পায়। এখন সিন কাট হয়। পরদিন সকালে যখন লি এর ঘুম ভাঙে, তখন সে নিজেকে একটা নতুন আইল্যান্ডে দেখতে পায়। এটা একটা অচেনা জায়গা ছিল। এটা দেখে সে অনেক ভয় পাচ্ছিল আর ভাবছিল সে কি অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে কিনা। সেখানে অনেকগুলো মেয়ে তাকে নিতে এসেছিল। এই মেয়েটির নাম হলো হিবিস্কাস আর সে এখানে থাকা সবগুলো দাসীদের মধ্যে প্রধান। লি তাকে জিজ্ঞাসা করা হয়, এটা কোন জায়গা? তখন সে বলে, তুমি হলে হাইরোর স্ত্রী, তাহলে এটা অবশ্যই হাইরোর প্রাসাদ হবে। প্রতি 100 বছরে আমরা হাইরোর ওয়াইফকে নিতে আসি আর তুমি হলে এই বছরে তার ওয়াইফ। তখন সে দূরে হাইরোর সেই বিশাল বড় প্রাসাদ দেখতে পায়। এখন তারা সবাই মিলে লিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। তারা সবাই হাইরোর প্রাসাদে চলে যায়। এই প্রাসাদটা অনেক সুন্দর এবং বিশাল বড় ছিল। ভেতরে লি শুধু ঘুরে ঘুরে দেখছিল আর হিবিস্কাস নামের সেই মেয়েটি তাকে বুঝিয়ে দিচ্ছিল তাকে কিভাবে চলতে হবে, কোথায় কি করতে হবে। লি এখন তাকে রিকোয়েস্ট করছিল আর বলছিল, আমি হাইরোর ওয়াইফ নই, আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এখানে পাঠানো হয়েছে, তাকে তো আমি এখন পর্যন্ত দেখলামই না। কিন্তু হিবিস্কাস তাকে বলে, তোমাকে এখানে পাঠানো হয়েছে রীতিনীতি মেনে হাইরোর ওয়াইফ হিসেবে। আজকে তোমাদের বিয়ের রাত, তাই এখানে সাজুগুজু করে বসে সুন্দরভাবে অপেক্ষা করো। এটা বলে হিবিস্কাস সেখানে থেকে চলে যায়। সে হাইরোর কাছে যায় আর তাকে বলে তার ওয়াইফকে রেডি করে ঘরে রাখা হয়েছে, তাকে পাঠানো হয়েছে। এটাই হলো হাইরো আর সে দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। সে যখন মেয়েটিকে সঙ্গে করে ঘরে যায় তখন দেখতে পায় সেখানে আহলি নেই। এটা দেখে তো তারা অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারা দেখতে পায় আহলি সেখানে একটা শাড়ির মাধ্যমে প্রাসাদ থেকে জানালা দিয়ে পালিয়েছে। এটা দেখে হাইরোর অনেক রাগ হয়। এখন সে নিজের জাদুর মাধ্যমে পানির পাত্রের ভেতরে দেখতে পায় আহলি জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করছে। লি এখন পালাতে পালাতে জঙ্গলের অনেক গভীরে পৌঁছে যায়, যেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ঘুরে বেড়াচ্ছিল। সে ওপরে তাকিয়ে দেখতে পায় তারা দেখা যাচ্ছে। এজন্য সে তারা দেখে পূর্ব এবং পশ্চিম সাইডটা নির্ধারণ করছিল, কিন্তু এরপরে যখন সে আবারও আকাশের দিকে তাকায় তখন দেখতে পায় তারার সেই অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছে। তারাগুলো এক জায়গায় না থেকে নড়াচড়া করছে। যখন সে আরো ভালোভাবে দেখে তখন দেখতে পায় এটা আসলে কোনো তারা নয়, বরং বিশাল বড় একটা দানব সাপের চোখ, যেটা জ্বলজ্বল করছিল। সেই দানব সাপ লিয়ের ওপরে অ্যাটাক করে দেয়। সে অনেক ভয় পেয়ে যায় আর এখানেই সিন কাট হয়।
সকালে যখন আহলিয়ের ঘুম ভাঙে তখন সে তার সামনে কুৎসিত একজনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? তখন হাইরো বলে, আমার নাম হলো ইয়ান, আর আমি হলাম তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। এটা শুনে সে তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি হলাম গ্রামের সাধারণ একটা মেয়ে। গ্রামের লোকের আমাকে ফাঁসিয়ে এই অদ্ভুত দেখতে জায়গায় পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় আপনার কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা শুনে ইয়ান রেগে যায় আর তাকে বলে, তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাজবেন্ড, এটাই হলো শেষ কথা। এটা বলে যখন সে তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। নিজের হেয়ারপিন দেখিয়ে তাকে ভয় দেখায় আর বলে, আমার কাছে আসবেন না। ইয়ান তখন একটু শান্ত হয়ে বসে। এটা দেখে আহলি হাসতে শুরু করে। ইয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? তখন আহলি বলে, ছোটবেলায় যখন আমার বাবা মা মারা গিয়েছিল তখন থেকে আমার মনের মধ্যে থাকা সকল চাওয়া পাওয়া আমি তোমার সামনেই প্রকাশ করতাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি একটা সি গড, তুমিই হলে সেই হাইরো। তুমি তো তাহলে আমার মনের কথা সবই জানো, তাহলে তুমি কেন আমার সঙ্গে এমন আচরণ করছো? এসব কিছু বলছিল আর অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। ইয়ান তার কাছে এগোতে চাইলে সে চিৎকার করে বলে, খবরদার আমার সামনে এগোবে না। এটা বলা মাত্রই বাইরে থেকে কয়েকটা তীর এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়। তখন ইয়ান আহলিকে বাঁচাচ্ছিল, তাকে প্রোটেক্ট করতে করতে সে একটু আহত হয়ে যায়। লি দেখতে পায় ইয়ানের পিঠে একটা তীর বিঁধেছে। এটা দেখে তো সে একটু চিন্তিত হয়ে পড়ে। এখন ইয়ান সেই সব লোকদের সঙ্গে মারামারি শুরু করে। তারা জাদু করেছিল। ইয়ানও বেশ পাওয়ারফুল ছিল। সে ওই আহত অবস্থাতেই তাদের সবার সঙ্গে লড়াই করে এবং তাদের সবাইকে হারিয়ে দেয়। এবার তাদের মধ্যে একজন যখন আহলিকে আঘাত করতে যায় তখন সে তাদের মধ্যে একজনকে ধরে ফেলে আর এরপরে তাকে জিজ্ঞাসা করতে থাকে, তোমাদেরকে কে পাঠিয়েছে আমাকে বলো। যখন সে বলে না তখন ইয়ান তাকে মেরে ফেলে। ততক্ষণে সব মেয়েরাও সেখানে পৌঁছে যায়। হিবিস্কাস বলে, আমার মনে হয় যেই সময় সমুদ্রের রাস্তা খোলা ছিল সেই সময় হয়তো আপনার এই শত্রুগুলো প্রবেশ করেছে। এখন সে খেয়াল করে ইয়ানের পিঠে একটা তীর বিঁধেছে, এই জন্য সে তার ক্ষতস্থান পরিষ্কার করার জন্য একটা মলম নিতে চলে যায়। ইয়ান যখন ব্যথাতে কাতরাচ্ছিল তখন আহলি বলে, আমি আপনাকে সাহায্য করতে চাই। তখন ইয়ান রাজি হয়ে যায়। সে তার পিঠে থাকা সেই তীরটা বের করে ফেলে আর তীর বের করে দেখতে পায় এই তীরের সঙ্গে বিষ মেশানো ছিল। এজন্য এখন সে নিজের হেয়ারপিন দিয়ে তার বিষ পরিষ্কার করতে গেলে ইয়ান তাকে ভুল বোঝে এবং তার গলা চেপে ধরে। তখন সে ওই অবস্থাতেই ইয়ানকে বলতে শুরু করে, তোমার ক্ষততে বিষ মেশানো হয়েছে, আমি তো সেটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এখন ইয়ান এটা খেয়াল করে তাকে ছেড়ে দেয় আর তার কাজ কন্টিনিউ করতে বলে। আহলি এবার ভয়ে ভয়ে তার সেই ক্ষত থেকে বিষ পরিষ্কার করে দিচ্ছিল। যখন তার কাজ শেষ হয়ে যায় তখন ইয়ান তাকে বলে, এরপরে তুমি ওই জঙ্গলে আর কখনো যাবে না। সে অনেক বেশি ক্লান্ত ছিল। এটা বলে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই একটা মহিলা জাদু আয়নার সাহায্যে তাদের দুজনকে দেখছিল, কিন্তু এখন সে আর আহলিকে দেখতে পাচ্ছিল না, কারণ ইয়ান তার জাদুর সাহায্যে সেখানে একটা ব্যারিয়ার তৈরি করেছে। এই মহিলাটি হলো এই রাজ্যের রানীমা অর্থাৎ হাইরোর মা। তিনি লিকে নিয়ে কোনো একটা টেনশনে ছিল। তখন তার পাশে থাকা লোকটা বলে, আমার মনে হচ্ছে এর আগে হাইরোর স্ত্রী হিসেবে যাকে পাঠানো হয়েছিল তার তুলনায় এই মেয়েটা অনেকটাই আলাদা। আপনি টেনশন করবেন না, একটা পথ না হলে আমরা অন্য পথ বেছে নিতে পারি। এটা শুনে তিনি হাসেন। পরদিন সকালে একটা দুঃস্বপ্ন দেখে লিয়ের ঘুম ভাঙে। তখন সেখানে হিবিস্কাস আসে তার জন্য পোশাক নিয়ে। তাকে পোশাক পরিয়ে গোসল করিয়ে ফ্রেশ ভাবে প্রস্তুত করে বাহিরে নিয়ে যাওয়া হয়। এরপর হিবিস্কাস তাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল আর দেখিয়ে দিচ্ছিল কোন কোন প্রাসাদে কি করা হয়। হিবিস্কাস তাকে বলে, সবচেয়ে উঁচু যে টাওয়ারটা দেখতে পাচ্ছ সেখানে যাওয়া বারণ, সেখানে যেন কখনো ভুলেও যেও না। লি তখন জিজ্ঞাসা করে, কেন, ওখানে কি আছে? তখন সে বলে, হাইরো রাজা বলেছে সেখানে কারো প্রবেশ নিষেধ, এজন্য। এটা শুনে তারা দুজনই অনেক আগ্রহ নিয়ে সেই টাওয়ার দেখতে থাকে। এদিকে ওয়েনকে দেখি, সে অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়েছিল। সে বারবার ভুল দেখছিল, লিকে দেখছিল। যখন সে সাইডে গিয়ে বমি করছিল তখনই সেখানে একটা ছেলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাও? যদি তুমি তাকে ফিরে পেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এটা শুনে ওয়েন অনেক রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি কে? তুমি আমাকে কেন সাহায্য করবে? তখন সে বলে, কারণ আমাকেও সেই জায়গায় যেতে হবে যেখানে লিকে পাঠানো হয়েছে। এটা শুনে ওয়েন বলে, আমি যে কোনো কিছু করতে রাজি আছি, আমাকে তার কাছে নিয়ে চলো। সে কি বেঁচে আছে? ছেলেটা তখন বলে, আমি জানি না সে বেঁচে আছে কিনা, তবে আমাদেরকে প্রথমে সেখানে গিয়ে দেখতে হবে। ওয়েন তখন তার কথায় রাজি হয়ে যায়। এদিকে আমরা আহলিকে দেখি, সমুদ্রের ধারে বসে সে বাঁশি বাজাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, বেশ কিছুদিন ধরে ইয়ানকে দেখা যাচ্ছে না, এই সুযোগে আমাকে এখানে থেকে বের হতে হবে। যখন সে সমুদ্রের পাড়ে হাঁটছিল তখনই সে ওখানে একটা মাছ আহত হয়ে পড়ে থাকতে দেখে। এটা একটা গোল্ড ফিশ ছিল। আহত গোল্ড ফিশকে দেখে সে এটা নিজের সঙ্গে করে নিয়ে যায় আর একটা অ্যাকুরিয়ামে রেখে দেয়। এরপরে সে ওই গোল্ড ফিশের নাম দেয় বড় মাছ।
মাছটির সঙ্গে সে দিনরাত নিজের মনের কথাগুলো শেয়ার করে, তার সঙ্গে গল্প করে, যেখানে যায় সেখানেই সঙ্গে করে নিয়ে যায়। এই গোল্ড ফিশের চোখ বেশ অদ্ভুত ছিল, এটার চোখ অনেক জ্বলজ্বল করত। লি তাকে বলছিল এই সমুদ্রটা বিশাল বড়, কিন্তু দেখো আমার পাশে কেউ নেই, শুধুমাত্র তুমি আছো। তোমাকে অনেক ধন্যবাদ এই নিঃসঙ্গতায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য। এইসব কিছু বলে লি এই প্রকৃতিকে অনেক সুন্দরভাবে অনুভব করছিল, আর তাকে দেখে সেই গোল্ড ফিশের চারিদিকে কেমন যেন একটা সোনালী রঙের আবরণ জ্বলজ্বল করে উঠছিল। পরদিন সকালে যখন লি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে ইয়ান আসে। ইয়ানকে দেখে সে তাকে বলে, আমি ঠিক করেছি যে আমি মানুষের দুনিয়ায় যাব না, আমি এখানেই থেকে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তার এই কথা শুনে ইয়ান হেসে বলে, ঠিক আছে, আমাকে বলো কি শর্ত। আমাদের গ্রামে আপনার কারণে যে পরিমাণে বৃষ্টি বর্ষণ হয়, ফসলি ক্ষেতগুলোতে পানি জমে যায়, যার কারণে কৃষকেরা ভালোভাবে চাষ করতে পারে না, খাবারের অভাবে অনেকে মৃত্যুবরণ করে। আর যে মাঝিরা সমুদ্রে মাছ ধরতে যায়, তারা সবাই আপনার মতো বিশাল বড় দানব মাছের শিকার হয়ে যায়। আমি চাই এই সব কিছু যেন বন্ধ করা হয়। তখন সে বলে, যে গ্রামের মানুষেরা তোমাকে স্যাক্রিফাইস হিসেবে পাঠালো, তুমি তাদের জন্যই স্যাক্রিফাইস করতে চাইছো, তাদের জন্য আমাকে রিকোয়েস্ট করছো। তখন লি বলে, এটা কোনো রিকোয়েস্ট নয়, এটা হলো শর্ত, আর আমি চাই আমার স্যাক্রিফাইসের বিনিময়ে যেন তারা এই সুবিধাগুলো পায়। তার এই শর্তে ইয়ান রাজি হয়ে যায়। এরপরে সে আবার তাকে বলে, যদিও আমি আপনার স্ত্রী, কিন্তু আমি আরো একটা শর্ত রাখতে চাই, সেটা হচ্ছে আমি চাই আমাদের মধ্যে দূরত্ব বজায় থাকুক। এটা শোনা মাত্রই সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ইয়ান রুমে থাকা সবাইকে বাইরে বের করে দেয়। ইয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এটা চাও কারণ তুমি ওয়েনকে ভালোবাসো এজন্য? লি তখন বলে, সেটা জেনে আপনার কাজ নেই, তবে আমি চাই না এই মুহূর্তে আপনার বেশি কাছে যেতে। ইয়ান তখন বলে, ঠিক আছে, আমি তোমার সব শর্তেই রাজি, কিন্তু তোমার আমাকেও কথা দিতে হবে যে এখন থেকে এই পুরো প্রাসাদের চাবি আমি তোমাকে দিলাম, এই চাবির দায়িত্ব তুমি ভালোভাবে পালন করবে। এখন থেকে এই প্রাসাদ আমার এবং তোমার, এটা প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের দুজনেরই। লি বলে, তাহলে কি প্রাসাদের সবচেয়ে উপরে যে রুমটা আছে সেটার দায়িত্বও আমার? এটা শুনে সে অনেক অবাক হয়ে বলে, তুমি কি বোঝাতে চাইছো, আর এটা সম্পর্কে তোমাকে কে কি বলেছে? লি তখন বলে, তেমন কিছু না, ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করব। এটা বলে সে ওই চাবি নিয়ে নিজের ঘরে যায় আর চাবিটা একটা ড্রয়ারে রেখে দেয়। সে দেখতে পায় অ্যাকোরিয়ামে তার সেই গোল্ড ফিশ নেই। এটা দেখে তো সে অনেক বেশি অস্থির হয়ে যায়। সে সমুদ্র এবং আশেপাশে সব জায়গায় ওই বড় মাছটাকে খোঁজে, তাকে বারবার বড় মাছ বলে ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু কোথাও সেই গোল্ড ফিশের দেখা পায় না। এদিকে ওয়েন আর তার সাথী মিলে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তারা দুজনই সেই গেট খোলার অপেক্ষায় ছিল। ওয়েনের সাথী তাকে বলে, আমি জানি হাইডোর প্রাসাদে প্রবেশ করার একটা রাস্তা এই সমুদ্রের মাঝেই আছে, সেখানে একটা ফাটল আছে, সেই ফাটল দিয়েই আমরা প্রবেশ করব। এটা শুনে সে অনেক অবাক হয়ে সামনের দিকে তাকায়, যেখানে শুধুমাত্র কুয়াশা দিয়ে ঢাকা ছিল। এদিকে বউ সেজে থাকা একটা মেয়েকে দেখি, যার পিছু পিছু ইয়ান যাচ্ছিল। সে ভয়ে এখানে ওখানে লুকোয় একটা আলমারির ভেতরে যায়, কিন্তু ইয়ান তাকে টেনে হিঁচড়ে সেখানে থেকে বের করে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে লিয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন সে আয়নার সামনে যায়, তখন পেছনে ঘুরে খেয়াল করে সেই আলমারি তো তার ঘরেই আছে। যখন সে কৌতূহল বশত আলমারিটা খুলে দেখে, তখন দেখতে পায় এই আলমারির ভেতরে সেই আঁচড়ের দাগগুলো আছে, যেই আঁচড়ের দাগ সে তার স্বপ্নে দেখেছিল। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায় আর সোজা হিবিস্কাসের কাছে যায় আর তাকে দেখানোর জন্য সেই আলমারিটা খোলে, কিন্তু আলমারি খুলে এবার সে দেখতে পায় সেই আলমারিতে থাকা আঁচড়ের দাগগুলো আর নেই। এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। এই জন্য সেই দিন বিকেলে ইয়ানের দেওয়া সেই চাবিটা নিয়ে সবচেয়ে ওপরের টেম্পলে যায়। সেখানে চাবি দিয়ে সে টেম্পলটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কিছু মেয়ে চলে আসে আর জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? লি তখন বলে, আমি এখানে ঘুরতে এসেছিলাম। এটা বলে সে ওর ভেতরে যে চাবিটা প্রবেশ করেছিল অনেক দ্রুত সেটা বের করতে শুরু করে। তাকে গোসল করানোর সময় হয়ে গিয়েছিল, এজন্য সেই দাসীরা তাকে সঙ্গে করে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে সুন্দরভাবে তার চুলে সুগন্ধি মেখে দিচ্ছিল আর তাকে বলছিল, আমাদের মনে হয় ইয়ান রাজার আপনাকে খুবই পছন্দ। এসব কথাবার্তা বলার পরে দাসীরা সেখানে থেকে চলে যায়। এখন লি একা একাই সেখানে গোসল করার জন্য নামে। যখন সে পুকুরে গোসল করছিল, তখনই হঠাৎ চারিদিক থেকে সাপ আসতে শুরু করে। এই সাপগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর পানির নিচে টেনে নিয়ে চলে যায়। লি কিছুতে পানির উপরে উঠতে পারে না। এক সময় সে আর নিঃশ্বাস নিতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সেখানে একটা ছেলে এসে সাপগুলোকে তাড়িয়ে দেয় আর আহলিকে বাঁচিয়ে নেয়। যখন সে তার কাছে যায়, তখন আহলিকে দেখে সে অনেক মুগ্ধ হয়ে যায়। মেয়েটিকে বাঁচানোর জন্য সে নিজের মুখের নিঃশ্বাস দেয় আর এরপরে তাকে উপরে উঠিয়ে নিয়ে আসে। আহলিয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন তো সে তার সামনে একটা ছেলেকে দেখে অনেক অবাক হয়ে যায়।
আর নিজের দেহ ঢেকে বলে, তুমি কে? তখন সেই ছেলেটি তাকে শক্ত করে ধরে বলে, আমি জানি তোমার নাম আহলি, আর তুমি প্রত্যেক দিন সেই ওপরের টেম্পলে পূজা করতে যাও, আর প্রতিদিন সমুদ্রে গিয়ে তোমার পছন্দের বাঁশি বাজাও। এটা শুনে সে একটু শান্ত হয় আর তার দিকে ঘুরে তাকিয়ে বলে, তুমি আসলে কে? তখন সে তার চোখ দেখে বুঝতে পারে এটা হলো সেই বড় মাছ। লি অনেক খুশি হয়ে বলে, তুমি কি তাহলে বড় মাছ? আর তুমি মাছ থেকে মানুষের রূপ ধারণ করেছো? এখন প্রথমে সে নিজের পোশাকটা পরে নেয় আর এরপরে সে ওই ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। আলী তার সঙ্গে আরো অনেক বেশি গল্প করতে শুরু করে, যেমনটা সে আগেও তার সঙ্গে গল্প করত। সে তাকে বলে, তোমার কয়টা ভাই বোন? তখন সে বলে, আমি একটাই ছেলে। লি তখন বলে, তার মানে তো তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তখন সে বলে, আমি আমার মাকে কখনো দেখিনি, আমার জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গিয়েছিল। এটা শুনে তার একটু মন খারাপ হয় আর বলে, দুঃখ পেও না, আমিও এতিম, আর তুমিও আমার মতোই এতিম, তাই আমি বুঝতে পারছি তোমার কেমন অনুভব হচ্ছে। এখন সে ওখানে থাকা অনেকগুলো ফুল ছিঁড়ে নেয় আর তাকে গিফট করে বলে, এইভাবে মানুষকে ফুল দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে হয়। অনেক দিন হয়ে গিয়েছে আমি আমার নানিকে দেখিনি, তাকে আমি অনেক বেশি মিস করি। আমি যখন আমার গ্রামে থাকতাম তখন প্রায়ই বৃষ্টি হতো, কিন্তু এখানে আসার পর থেকে অনেক দিন হলো কোনো বৃষ্টি দেখি না। আমি সেই বৃষ্টি খুব মিস করি। এটা শুনে গোল্ডেন মাছ জাদু করে বৃষ্টি নিয়ে আসে। তখন তো লি অনেক বেশি খুশি হয়ে যায়। সে ওখানে ছুটোছুটি শুরু করে, আনন্দে লাফাতে শুরু করে, গোল্ডেন মাছকে অনেক বেশি ধন্যবাদ জানায় আর অনেক চিৎকার করে, যতটা তার মন চাইছিল। সে খুশি হয়ে তাকে বলছিল, অনেক দিন পরে তোমার সঙ্গে ভালো একটা সময় পার করলাম, এখানে আসার পর থেকে আমার ভালো সময় খুব কমই কেটেছে। গোল্ডেন মাছ তাকে বলে, ওই যে দূরে আইল্যান্ড দেখতে পাচ্ছ, ওই জঙ্গলে কখনো যাবে না, কারণ ওই জঙ্গলটা যত সিম্পল দেখতে মনে হয় ততটা সিম্পল নয়, সেটা অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। আর হাইরোকে তুমি যতটা প্রভাবশালী মনে করছো সে অতটাও প্রভাবশালী নয়। এই পুরো আইল্যান্ডের সিক্রেট লুকিয়ে আছে সবার উপরে থাকা সেই রুমের ভেতরে, এমনকি তোমার সিক্রেটও সেখানেই লুকায়িত আছে। এটা শুনে তলি অনেক অবাক হয়ে যায়। সেদিন রাতে সে ওই রুমের সিক্রেট দেখার জন্য বেরিয়ে পড়ে। ইয়ানের দেওয়া চাবি নিয়ে সে সবার উপরে থাকা টেম্পলে চলে যায়। যখন সে এটার গেট খুলে ভেতরে প্রবেশ করে তখন চারিদিকে অনেকগুলো বধূ সাজের মেয়েকে দেখতে পায়। সব মেয়েগুলোকে যেন বরফের পুতুল বানিয়ে রাখা হয়েছিল। মেয়েগুলো বিয়ের দিনের পোশাক পরেছিল। যখন সে তাদের মধ্যে একটা মেয়ের চেহারা ভালোভাবে দেখে তখন তার মনে পড়ে যায় যে এই মেয়েটিকেই সে নিজের স্বপ্নে দেখেছিল। যখন সে আরো ঘুরে ঘুরে দেখছিল তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানকে নিজের সামনে দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে ইয়ান তাকে ধরেই ফেলে। সে তার গলা চিপে ধরেছিল আর তাকে মেরে ফেলছিল। এটা দেখে তো সে নিজের কাছে থাকা চাকু দিয়ে তার হাতে আঘাত করে। এরপরে ইয়ান তার সামনে ধীরে ধীরে এগোতে থাকে আর সে ভয়ে নিচের দিকে যেতে থাকে আর পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সে তো মনে করেছিল এবার হয়তো সে মারাই যাবে, কিন্তু যখন সে নিচের দিকে পড়ছিল ঠিক তখনই সেখানে সেই গোল্ডেন ফিশ এসে তাকে বাঁচিয়ে নেয়। গোল্ডেন ফিশকে সে যতটা ছোট মনে করেছিল এটা আসলে ততটাও ছোট নয়, এটা অনেক বিশাল বড় তিমি মাছের সমান ছিল। গোল্ডেন মাছ তাকে সেখান থেকে বাঁচিয়ে একটা ঝর্ণার চূড়ায় ওঠে। লি তাকে জিজ্ঞাসা করে, আমি সেখানে গিয়েছিলাম আর দেখেছি সেখানে অনেক মেয়েদেরকে ক্লোন বানিয়ে রাখা হয়েছে, তারা সবাই কি মারা গিয়েছে? তখন সে বলে, না, তারা মারা যায়নি, তাদের সবাইকে জীবিতভাবেই ওইভাবে রাখা হয়েছে, কারণ এখানে এসে কোনো মানুষই থাকতে চায় না আর তারা চাইলে এখানে থেকে বেরো হতে পারে না। এই জন্যই হাইরুর সকল স্ত্রীকে ওখানে বন্দি করে রাখা আছে। লি তখন বলে, আজকে হাইরু আমাকে মেরে ফেলার জন্য অ্যাটাক করেছিল। গোল্ডেন মাছ তাকে বলে, তোমার এখানে আর বেশি দিন থাকা ঠিক হবে না, তোমার উচিত এখানে থেকে চলে যাওয়া। কিন্তু এই আইল্যান্ড অনেক ঘন কুয়াশা দিয়ে ঘেরা, কেউ চাইলেই এর ভেতরে প্রবেশ করতে পারে না, আবার এখানে থেকে বেরো হতে পারে না। তবে আমি এখানে থেকে বের হওয়ার রাস্তা জানি। জঙ্গলে যে বিশাল বড় পাইথন সাপ ছিল সেই সাপকে আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেব, কারণ সে ওই জঙ্গলটা পাহারা দেয়। আর তুমি এই সুযোগে এখনই একটা নৌকা নিয়ে পালিয়ে যাও। এটা শুনে লি তাকে বলে, তুমিও আমার সঙ্গে চলো। তখন সে বলে, না, আমি এখানে থেকে যেতে পারবো না। তখন সে বলে, তুমি এখানে একা কি করবে? গোল্ডেন মাছ বলে, এখানে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, তুমি তোমার গ্রামে ফিরে যাও, আমার মনে হয় তোমার প্রেমিক ওই এখনো তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে সে মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে লি তাকে উদ্দেশ্য করে বলে, এই আইল্যান্ডে তোমার সঙ্গে প্রথম যে সময়টা আমি কাটিয়েছি সেই সময়টা খুবই মেমোরেবল ছিল, আমি কখনোই ভুলবো না। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। আর তার এই কথা শুনে গোল্ডেন মাছের চোখে পানি চলে আসে। লিকে বিদায় দিতে তার অনেক কষ্ট হলেও সে নিজের জাদু ব্যবহার করে আর সেই সমুদ্র থেকে বের হওয়ার দরজা খুলে দেয়। সেই দরজার মাধ্যমে
প্রথমে লি একটা নৌকা নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছিল। যখন সে যাচ্ছিল তখন পথে তার সঙ্গে ওইয়ের দেখা হয়। ওইকে দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। ওই তাকে এখন সঙ্গে করে নিয়ে তাদের গ্রামে ফিরে যেতে চাইছিল। ঠিক তখনই সেখানে বৃষ্টি বর্ষণ শুরু হয়। এই বৃষ্টি দেখে আহলিয়ের মনে পড়ে গোল্ডেন মাছ তার জন্য বৃষ্টি বর্ষণ করেছিল। নিশ্চয়ই এখন তার মন অনেক খারাপ হয়ে আছে। এটা ভেবেই সে আবারও তাড়াহুড়ো করে ওইকে বিদায় দিয়ে ফিরে যেতে চাইছিল। সে ওইকে বলে, তুমি এখানে এসেছো সেজন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে এখনই ফিরে যেতে হবে। এটা বলে তাড়াহুড়ো করে সে আবারও তার নৌকা নিয়ে ফিরে যায়। তারা দুজনও জাহাজ নিয়ে তার পিছু পিছু যাচ্ছিল। আলি তার নৌকা নিয়ে সেই আইল্যান্ডে পৌঁছে যায়। সে দৌড়ে দৌড়ে সেই সব জায়গায় গোল্ডেন মাছকে খুঁজছিল যেখানে তারা দুজন দেখা করত। সে অনেক কান্না করছিল আর গোল্ডেন মাছকে খুঁজছিল, তাকে অনেক জোরে জোরে ডাকছিল যেন সে তাকে দেখা দেয়, কিন্তু গোল্ডেন মাছ তাকে দেখা দেয় না। সে ওখানে বসে বসে কান্না করছিল। কিছুক্ষণ পরেই সেখানে গোল্ডেন মাছ চলে আসে। সে দেখতে পায় গোল্ডেন মাছও কান্না করছে, তার চোখ থেকে নীল রঙের পানি গড়িয়ে পড়ছিল। আলি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। সে তাকে কিস করে। এখন তারা দুজন একে অন্যকে কিস করতে থাকে আর এভাবেই তারা দুজন একে অন্যের সঙ্গে অনেক সময় কাটায়। তারা দুজন একে অন্যকে পেয়ে অনেক খুশি ছিল। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। এদিকে আমরা হিবিস্কাসকে দেখি, তাকে রানীমা আঘাত করছিল, কারণ রানীমা তাকে একটা কাজ দিয়েছিল যেটা সে করতে পারছে না ঠিক মতো। হিবিস্কাস এখন রানীমায়ের কাছে ক্ষমা চায় নিজের ভুলের জন্য। রানীমা তাকে বলে, তুমি ভুলে যেও না তোমার মিশন কি, তাই তোমার মিশন মনে রেখে কাজ করে যাও। এটা শুনে হিবিস্কাস সেখানে থেকে চলে যায়। এদিকে পরদিন সকালে লি যখন ইয়ানের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছিল তখন সে নিজের হাতে পিন নিয়ে বসেছিল যেন সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এখন সে ইয়ানকে প্রশ্ন করে, সবচেয়ে উঁচু বিল্ডিং এ সে ওই মেয়েদেরকে কেন এভাবে আটকে রেখেছে, সে কেন মেয়েদেরকে মেরে ফেলে। এটা শুনে সে কিছুই বলছিল না, চুপচাপ খেয়ে যাচ্ছিল। তখন সে আবারও জিজ্ঞাসা করে, তুমি গতরাতে কেন আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, আমাকে কেন পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিলে। এটা শুনে ইয়ান একটু অবাক হয় আর তাকে বলে, আমার সঙ্গে চলো। এটা বলে সে লিকে তার সঙ্গে করে একটা রুমে নিয়ে যায় আর এরপরে রুমের দরজা বন্ধ করে দেয়। লিকে সেখানে বন্দি করে সে ওখানে থেকে চলে যায়। এদিকে আমরা ওয়েন আর তার সাথীদেরকে দেখি, জাহাজ নিয়ে তারা আইল্যান্ডে পৌঁছে যায়। আইল্যান্ডের ভেতরে প্রবেশ করে সেই জঙ্গলে যেতেই আশেপাশে অনেক বিষধর সাপ তারা দেখতে পায়। এই সাপগুলো সেখানে থাকা সব মানুষদেরকে মেরে ফেলছিল একে একে। ওয়েনের সাথীর হাতে এক ধরনের অস্ত্র ছিল যেটা সে ব্যবহার করে দেখছিল কোন দিকে যাওয়া যায়। ঠিক তখনই ওপরে থেকে বিশাল বড় একটা দানব সাপ এসে তাদের মধ্যে থেকে সবাইকে একে একে খেতে শুরু করে আর মেরে ফেলতে শুরু করে। ওয়েন অনেক চেষ্টা করছিল তাদেরকে বাঁচানোর, কিন্তু পারছিল না। তারা দুজন মিলেই সেই দানব সাপের সঙ্গে লড়াই করে আর সেখানে থেকে পালাতে শুরু করে। পালানোর এক পর্যায়ে দুই দিক থেকে দুইটা সাপ তাদেরকে ঘিরে ফেলে। তখন তার সাথী তাকে নিয়ে সেখানে থেকে উড়ে জঙ্গল থেকে বেরিয়ে চলে যায়। এদিকে লি অসুস্থ হয়ে পড়েছিল। যখন তাকে চেক আপ করা হয় তখন চেক আপ করে হিবিস্কাস বলে সে প্রেগনেন্ট। এটা শুনে তো ইয়ান অনেক বেশি রেগে যায় আর সেখানে থেকে চলে যায়। তার রাগ দেখে লি বুঝতে পারে যে ইয়ান অনেক রেগে আছে, কারণ সে বুঝতে পেরেছে এটা তার সন্তান নয়। তারা দুজন তো কখনো একসঙ্গে থাকেইনি। তাই এখন লি হিবিস্কাসকে অনেক রিকোয়েস্ট করে বলে, আমাকে এখানে থেকে দ্রুত বের হতে সাহায্য করুন। হিবিস্কাস বলে, ঠিক আছে, আমাকে কিছু সময় দাও, আমি চেষ্টা করে দেখছি তোমাকে এখানে থেকে বের করা যায় কিনা। এদিকে ইয়ান তার ঘরে বসে কিছু একটা করছিল। কোন একটা জাদুর সাহায্যে সে মেডিসিন তৈরি করছিল। এর ভেতরে হলুদ রঙের কি যেন একটা মেডিসিন তৈরি করা হয়। রাতে হিবিস্কাস হাইরুর সঙ্গে দেখা করতে যায় আর তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন লিকে কোনো শাস্তি না দেয়। সে এখন প্রেগনেন্ট, তাকে শাস্তি দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। ইয়ান তখন তাকে বলে, তুমি আমাকে রুলস শেখাতে এসো না, তাকে সবসময় ঘরের ভেতর বন্দি থাকতে হবে, কোনো মতেই যেন সে ওখানে থেকে বের হতে না পারে। আর যেহেতু সে এখন প্রেগনেন্ট এজন্য সবসময় তার খাবার দাবারের খেয়াল রেখো। এটা শুনে হিবিস্কাস তার জন্য নিয়ে আসা স্যুপ সেখানে রাখতে যায় আর দেখতে পায় সেখানে ফুল রাখা আছে। এটা দেখে সে বেশ অবাক হয় আর ওখানে থেকে চলে যায়। এইভাবেই দিন যেতে থাকে, মাস যেতে থাকে। ইয়ান লিয়ের সঙ্গে আর দেখা করে না। লি এখন প্রায় 9 মাসের গর্ভবতী ছিল, তার পেট বেশ উঁচু হয়ে গিয়েছিল। সেই দিন ইয়ান তার সঙ্গে দেখা করতে আসে আর হাতে একটা ঔষধের বাটি নিয়ে এসে বলে, এই ঔষধটা খেয়ে নাও, এটা তোমার এবং তোমার বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু লি এটা খেতে চাইছিল না, তখন সে জোর করে তাকে এই ঔষধ খাইয়ে দিচ্ছিল। লি অনেক ভয় পেয়ে গিয়েছিল আর সে মনে করছিল এই ঔষধের কারণে হয়তো তার বাচ্চার কোনো ক্ষতি হবে। এজন্য সে তার হেয়ারপিন দিয়ে ইয়ানের শরীরে একের পর এক আঘাত করতে থাকে
যখন তাকে মেডিসিন খাওয়ানো হয়ে যায় তখন সে বমি করার চেষ্টা করে কিন্তু পারে না। ইয়ান এখন তাকে বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। এটা হয়তো শুনতে অনেক অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা বলা মাত্রই লি তার পিঠে থাকা ক্ষত স্থানে হেয়ারপিন দিয়ে আঘাত করে, যেই জায়গায় এর আগে তীর প্রবেশ করানো হয়েছিল। ইয়ান এখন তাকে বলে, তুমি আমাকে এতটা ঘৃণা করো যে তুমি আমার পুরনো ক্ষততে আবারও আঘাত করলে। এই সুযোগে আহরি সেখানে থেকে ছুটে পালিয়ে যায়। ইয়ান তখন দাসীদেরকে বলে তাকে খুঁজে নিয়ে আসার জন্য, আর সে তার পকেটে থাকা ফুলটা বের করে, যেটা সে আহরিকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল, কিন্তু দিতেই পারল না। এদিকে লি যখন জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করছিল আর সেই দাসীগুলো তাকে বারবার ডেকে বলছিল সে যেন জঙ্গলে না যায়, তবুও সে ওখানে থেকে পালানোর চেষ্টা করে আর এক পর্যায়ে সেখানে পড়ে যায়। তখনই সেখানে হিবিস্কাস চলে আসে আর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়, তাদের হাত থেকে বাঁচায়। লি এত বড় পেট নিয়ে অনেক কষ্ট করে তার সঙ্গে জঙ্গলের পথ ধরে যাচ্ছিল। এদিকে ইয়ান তার জাদু শক্তির সাহায্যে পানির ভেতরে দেখতে পায় হিবিস্কাস তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো সে অনেক চিন্তিত হয়ে যায়। এদিকে হিবিস্কাস যখন তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, লি জিজ্ঞাসা করে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঠিক তখনই সেখানে বিশাল বড় দানব সাপ চলে আসে, যেই সাপ এই জঙ্গল পাহারা দেয়। সে তো সাপকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু হিবিস্কাস তার দিকে চোখ রাঙিয়ে তাকায়, তখনই তার চোখ জলজল করে ওঠে আর এটা দেখে সেই সাপ ওখানে থেকে চলে যায়। হিবিস্কাস আসলে একটা নাগিন কন্যা, কিন্তু এই ব্যাপারে লি কিছুই জানতো না। সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি করলেন? ওই সাপগুলো আপনাকে দেখে ভয় কেন পেল? কিন্তু সে তার কোনো উত্তর না দিয়ে বলে, তোমার যেখানে যাওয়া উচিত আমি তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি, চুপচাপ আমার সঙ্গে চলো। লিনের তখন ইয়ানের বলা কথা মনে পড়ে। সেদিন ইয়ান তাকে বলেছিল সে যেন এরপরে আর কখনো এই জঙ্গলে না আসে। এটা মনে পড়া মাত্রই লি আর তার সঙ্গে যেতে চায় না। সে পা মচকানোর ভান করে ওখানে বসে পড়ে আর বলে, আমি আর যেতে পারছি না। এটা দেখে হিবিস্কাস রেগে যায় আর বলে, এতদিন আমি তোমাকে এত ভালোভাবে ট্রিট করলাম আর এখন তুমি এই প্রতিদান দিচ্ছ? সে তাকে আঘাত করতে চাইছিল, তখনই সে বুঝতে পারে রানীমা পৌঁছে গিয়েছে। এজন্য সে দ্রুত লিকে সঙ্গে করে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে রানীমা অনেক দলবল নিয়ে অপেক্ষা করছিল। রানীমাকে দেখে লি অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? তখন রানীমা তাকে বলে, আমি হলাম ইয়ানের মা আর এই তিমি রাজ্যের রানী। এটা শুনে তো লি অনেক অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার সন্তানের জন্য তারা এসেছে। রানীমা তখন হিবিস্কাসকে বলে, চলো আমাদের রিচুয়াল শুরু করা যাক। হিবিস্কাস এখন তার উপরে জাদু করে দেয় আর কিছু একটা করতে শুরু করে। রানীমা তাকে বলে, আমি চাই তুমি আমাদের বংশের উত্তরাধিকারের জন্ম দাও। এদিকে ইয়ান চলে এসেছিল, কিন্তু জঙ্গলে সেই বিশাল বড় দানব সাপ তাকে বাধা দিচ্ছিল। কিন্তু সে তো বেশ শক্তিশালী ছিল, তার সঙ্গে দানব সাপ খুব একটা লড়াই করে পারে না। উল্টো সে ওই দানব সাপকে মেরে ফেলে। অনেকক্ষণ লড়াই হওয়ার পরে সে লিকে বাঁচানোর জন্য যেতে থাকে। এদিকে লিকে মঞ্চের মাঝখানে রাখা হয় আর 5 দিকে 5 জন দাঁড়িয়ে তার উপরে মন্ত্রপুত জাদু করতে শুরু করে। লি বুঝতে পারছিল না তারা আসলে তার সঙ্গে কি করতে চায়। তখন রানীমা বলে, ঠিক আছে আমি তোমাকে বলছি, তুমি শোনো। লিয়ের উপরে জাদু করা হচ্ছিল আর রানীমা তাকে বলছিল, তোমাকে এখানে নিয়ে আসার কারণ হলো আমাদের বংশের উত্তরাধিকারের জন্ম দেওয়া। আসলে আমাদের এখানে মহিলা তিমি জন্ম নেওয়ার পরে সে বন্ধা জন্মেছিল, এই জন্য বহু বছর থেকে আমাদের বংশের কোনো উত্তরাধিকার আসেনি। এখন তার পরিবর্তে শুধুমাত্র মানুষই আমাদের বংশের উত্তরাধিকারের জন্ম দিতে পারে। আমরা আমাদের এই স্বার্থ হাসিলের জন্য তোমাদের মাঝে আমাদের একটা মিথ্যে গুজব ছড়িয়ে দিয়েছি, যেন তারা প্রত্যেকবার বিপদে পড়লে একটা করে মেয়ে আমাদের কাছে স্যাক্রিফাইস করে আর সেই মেয়েকে আমার প্রেগনেন্ট বানানোর চেষ্টা করি। তবে আজ পর্যন্ত কোনো মেয়ে প্রেগনেন্ট হয়নি, শুধুমাত্র তুমি ছাড়া। তুমি যেমন অনেক লাকি, তেমনি তোমার দুর্ভাগ্যও আছে, কারণ তোমার পেটে যে সন্তান আছে সেটা হলো একটা তিমি মাছের সন্তান। আর তিমি মাছের এত বড় একটা সন্তান তোমার মতো সামান্য মানুষের পেটে কিভাবে থাকতে পারে, তাই না? যখন তার জন্ম হবে তখন তোমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য কথায় আছে, তিমির জন্ম দিতে গেলে তার মাকে মরতে হবে। এসব কিছু শুনে লি কান্না করতে করতে বলে, এটা তিমি মাছের সন্তান নয়, এটা রাজার সন্তান নয়। এটা শুনে রানীমা অনেক চিন্তিত হয়ে যায়। তখন চারিদিকে থেকে তারা সবাই তার পেটের মধ্যে জাদু করতে শুরু করে আর তার পেটের ভেতরে থাকা সেই ফিটাস জোর করে বের করার চেষ্টা করতে শুরু করে। তারা সবাই মিলে জাদু ব্যবহার করে লিয়ের পেটের ভেতরে থেকে সেই বাচ্চাকে বের করে ফেলে। এই বাচ্চাটা একটা থলির ভেতরে ছিল, তবে লি তখনও মারা যায় না, সে নিচে পড়ে থাকে আর সে জ্ঞানও হারায় না। এখন সেই বাচ্চার তিমিটাকে দেখে রানীমা হেসে বলে, তুমি কি বলেছিলে?
এটা ইয়ানের সন্তান নয়? এটা বলেই সে যখন তরোয়াল দিয়ে সেই বাচ্চার দিকে আঘাত করতে যাবে তখন সে এটার সামনে চলে আসে আর তাকে বাঁচানোর জন্য ইয়ান সেখানে চলে আসে। ইয়ান তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে নিজের তরোয়াল দিয়ে বাচ্চাটিকে আঘাত করার চেষ্টা করে। এটা দেখে লি তার হাত দিয়ে তরোয়াল ধরে ফেলে। তার হাত থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছিল। ইয়ান এখন ঘাবড়ে যায়। লি চিৎকার করে বলতে থাকে, তোমার যদি মারতেই হয় তুমি আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে কিছু বলো না। ইয়ান তখন তাকে বলে, তুমি আমার কথা শুনবে? তুমি কি কখনো বুঝতে পারোনি যে আমি হলাম তোমার সেই বড় মাছ? এটা বলে সে নিজের সেই চকচকে চোখ দেখায়। তখন তার চোখ দেখে লি কান্না করে ফেলে আর বলে, তুমি আমার বড় মাছ। এদিকে ওয়েন আর তার বন্ধু তাদেরকে খুঁজতে খুঁজতে সেই দিক দিয়ে যাচ্ছিল আর তারা দূর থেকে লিকে দেখতে পায়। এটা দেখে তারা একটু সামনে এগিয়ে যায়, তবে তারা সেখানে যায় না, দূর থেকেই দেখতে থাকে সেখানে কি ঘটছে। লি এখন ইয়ানকে বলে, তুমি আমাকে এতদিন কেন বলনি যে তুমি আমার বড় মাছ? ইয়ান বলে, আমি ভয় পেতাম, কারণ আমি আমার মানুষ রূপ কন্ট্রোল করতে পারি না। আমি নিজেও জানি না কখন আমার মানুষ রূপ আমি ধারণ করতে পারি। আর আমার মনে হতো তুমি হয়তো আসল সত্যিটা জানলে আমাকে ঘৃণা করবে। এখন রানীমা তাকে বলে, প্রথম দিন থেকে ইয়ান তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। আমি তোমার উপরে নজর রাখবো জন্য সে তোমার চারিদিকে ব্যারিয়ার সৃষ্টি করেছিল। এমনকি সে তোমাকে ইচ্ছে করে ওই উপরের গোপন কক্ষের চাবিটা দিয়েছিল, যেন তুমি নিজে থেকে ওই গোপন কক্ষের ব্যাপারে সত্যিটা জানতে পারো আর এখানে থেকে ভয়ে পালিয়ে যেতে পারো। শুধু তাই নয়, সে যখন জানতে পারলো তুমি প্রেগনেন্ট তখন তোমাকে সে একটা ঘরের মধ্যে বন্দি করে চারিদিকে ব্যারিয়ার সৃষ্টি করেছিল। শত বছর ধরে এখানে অনেকগুলো মেয়েকে পাঠানো হয়েছে, কিন্তু ইয়ান এখন পর্যন্ত কোনো মেয়েকেই পছন্দ করেনি আর কারো প্রতি আকর্ষণ বোধ করেনি। তবে তুমি অনেক লাকি যে তোমাকে সে এতটা পছন্দ করে। এসব কিছু শুনে লি অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই তার শরীরে কেমন যেন হতে শুরু করে আর সে অনেক বেশি দুর্বল হয়ে পড়তে শুরু করে। তখন রানীমা সেই বাচ্চার ফিটাসটাকে নিয়ে নেয় আর তাদেরকে বলে, লি এর বাচ্চা জন্ম দেওয়ার কাজ শেষ, এখন সে পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। এটা শুনে লি কান্না করতে করতে ইয়ানকে বলে, আমাদের ছেলের নাম রেখো জিয়াও, তবে আমার কোনো আফসোস নেই, কারণ এটা আমাদের সন্তান। এরপরে তুমি অনেক ভালো থেকো। এটা বলে যখন সে কান্না করছিল তখন ইয়ানও তার দিকে তাকিয়ে কান্না করছিল। তখনই হঠাৎ করে তাদের দুজনের শরীর থেকেই গোল্ডেন আভা বের হতে শুরু করে। তারা দুজনই চিৎকার দিয়ে ওঠে। দূরে দাঁড়িয়ে থাকা ওয়েন এটা দেখে মনে করে লি হয়তো মারা যাবে, এজন্য সে ওখানে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। কিন্তু তার বন্ধু তাকে বাধা দিয়ে বলে, ওই রাজা হচ্ছে হাফ বিস্ট, সে এখন মানুষের রূপ ধারণ করছে। তারা সেখানে সবাই স্থিরভাবে দাঁড়িয়ে এসব কিছু দেখতে থাকে। ইয়ান এখন আবারও তার মানুষের রূপ ধারণ করে। তার মানুষের রূপ ধারণ করার পরে লি এর কিছুই হয় না, লি বেঁচে যায়। এটা দেখে রানীমা অবাক হয়ে বলে, ইয়ান কি তাহলে লিকে তার নিজের সমস্ত সোল খাইয়ে দিয়েছে? মানে আজকে সকালে ইয়ান জোর করে লিকে যে গোল্ডেন রঙের ড্রিঙ্কস খাইয়েছিল সেটা আসলে তার জাদুকরী সোল ছিল। সে নিজের পাওয়ারের অর্ধেকটা লিকে খাইয়ে দিয়েছে, যেন সে এই বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা না যায়। এসব কিছু শুনে তো লি অনেক অবাক হয়ে যায়। তখনই হিবিস্কাস তাদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইয়ান তাকে ফেলে দেয়। যখন সে তাকে ফেলে দিচ্ছিল তখনই তার হাতে ক্ষতস্থান দেখে লি অনেক অবাক হয়ে তাকে বলে, তোমার হাতের এখানে ক্ষত কেন? তখন হিবিস্কাস বলে, তুমি ঠিকই ধরেছ, সেই দিন পাহাড় থেকে আর কেউ নয় বরং আমি ইয়ানের রূপ ধরে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। এমনকি তোমাকে সেদিন পানিতে যেই সাপগুলো অ্যাটাক করেছিল ওইটাও আমারই প্ল্যান ছিল। তোমার চুলে সুগন্ধি যেই তেল মাখানো হয়েছিল সেটা সাগরের সাপেদের ফেভারিট গন্ধ ছিল। লি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি আমার সঙ্গে এসব কেন করলে? তখন হিবিস্কাস কান্না করে বলে, আমি কেন এসব করব না, কারণ আমি ইয়ানের আসল স্ত্রী। আমি হলাম তার প্রথম স্ত্রী। আমি 600 বছর থেকে তার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আমাকে কখনো ভালোবাসেনি। তুমি কি তোমার চোখের সামনে তোমার ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখতে পারবে? তুমি আসার পর থেকে আমারও ঠিক এমনটাই অনুভব হয়েছে, কারণ তুমি আসার পর থেকে সে তোমার হয়ে গিয়েছে, যেটা আমি সহ্য করতে পারিনি। তাই আজ আমি তোমাকে মেরেই ফেলবো। এটা বলে সে যখন তাদের উপরে আবারও অ্যাটাক করতে যায় এবং লিকে মারতে যায় তখন ইয়ান তাকে প্রোটেক্ট করে আর হিবিস্কাসকে সে আঘাত করে ওখানে ফেলে দেয়। রানীমা এখন ইয়ানের উপরে আঘাত করে। রানীমার যেহেতু এখন উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে এজন্য রানীমা এখন তার লোকদেরকে বলে ইয়ানের উপরে আঘাত করতে আর তাকে হারিয়ে দিতে। রানীমায়ের হুকুমে রাজ্যের সকল সৈনিক তার উপরে অ্যাটাক করে দেয়। সে তখন লিকে দূরে সরিয়ে দেয় আর তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে ওয়েন এসে লিকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু লি যেতে চাইছিল না। তখনই হিবিস্কাস তাদের উপরে অ্যাটাক করে দিলে ওয়েন তার সামনে চলে আসে আর তার পেটের ভেতরে চাকু ঢুকে যায়। ওয়েন অনেক বেশি আহত হয়ে যায়। তখনই তার বন্ধু এসে হিবিস্কাসের সঙ্গে লড়াই করতে শুরু করে। লি ওয়েনের কাছে যায়। সে অনেক কান্না করতে থাকে আর ওয়েনকে বলে, জেগে ওঠো, তুমি কেন এমনটা করলে? তুমি কেন আমার জন্য নিজের প্রাণ দিলে? এসব কিছু বলছিল আর কান্না করছিল।
এদিকে ইয়ান তাদের সবার সঙ্গে অনেক লড়াই করছিল। লড়াই করে সে ধীরে ধীরে তাদের সবাইকে হারিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে তার মা তার সঙ্গে লড়াই করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি এটা আসলে তার আসল মা নয়, বরং এটা তার সৎ মা। তার আর তার মায়ের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। তারা দুজনই প্রায় সমানে সমানে লড়াই করছিল। এদিকে সাঞ্চা যখন আবারও লিকে মারার চেষ্টা করে, তখনই দূর থেকে এটা দেখে ইয়ান তাকে আটকায়, আর সেই ছেলেটা তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। ওখানেই মারা যায় আর তার দেহ ভ্যানিশ হয়ে যায়। এদিকে রাজ্যের সব পাওয়ারফুল লোকেরা যখন ইয়ানের সঙ্গে লড়াই করতে শুরু করে, তখন সে অনেকটা জব্দ হয়ে যায়। তাদের সঙ্গে সে লড়াই করে পারছিল না। তার সৎ মা এখন তার কাছে তার ছেলের ফিটাস নিয়ে আসে আর তাকে দেখিয়ে বলে, দেখো এটা তোমার বাচ্চাকে দেখছো তো, এই বাচ্চা এবার তোমার ভাগ্যই রিপিট করবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার সৎ মায়ের এই কথা শুনে ইয়ান প্রচন্ড রেগে যায়। এদিকে লি যখন ইয়ানের খারাপ অবস্থা দেখে, তখন সে ওয়েনকে ওখানেই ফেলে রেখে চলে আসে। কিন্তু রানীমা তাকে আঘাত করে। লি অনেক আহত হয়ে ইয়ানের দিকে এগোতে থাকে। সে কিছুতেই ইয়ানের কাছাকাছি যেতে পারছিল না। এটা দেখে তার মা লিয়ের ভেতরে থাকা ইয়ানের সমস্ত পাওয়ারগুলো শুষে নিতে শুরু করে। এটা দেখে তো ইয়ান প্রচন্ড রেগে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তাদেরকে সাহায্য করার জন্য সেই ছেলেটা এগিয়ে আসে, কিন্তু সেই লোকগুলো ছেলেটিকেও আঘাত করে বসে। তার হাতে একটা জাদুর অস্ত্র ছিল। এই অস্ত্র সে কিছুতেই চালু করতে পারছিল না। তখনই তার মুখ থেকে রক্ত বের হয় আর সেই অস্ত্র চালু হয়ে যায়। এই অস্ত্রটা ইয়ানকে অনেক বেশি পাওয়ারফুল করে দেয়, যেন এটা ইয়ানেরই কোনো অস্ত্র। রানীমা সেখানে দুর্বল হয়ে যায়, যার কারণে সে লিকে ছেড়ে দেয়। আর ইয়ান এতটা পাওয়ারফুল হয়ে যায় যে ওই অস্ত্রের সাহায্যে সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটে। আর আমাদের মানুষ ইয়ান পরিণত হয় বিশাল বড় তিমিতে। সে উড়ছিল। এটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে বলে, এটা তো আমাদের প্রিন্স। তাহলে কি রানীমা এতদিন আমাদেরকে মিথ্যে কথা বলেছে? এটা এমন একটা শক্তি যেটা আমাদের ক্ল্যানের সত্যিকারের প্রিন্স একমাত্র করতে পারবে। তাহলে কি রানীমা সত্যি সত্যি মিথ্যে বলল? এসব কিছু বলার পরেও রানীমায়ের সঙ্গে মিলে তারা আবারও ইয়ানের সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ইয়ান এক ঝটকাতেই তাদের সবাইকে সেখানে ফেলে দেয়। তারা সবাই এখন বেশ ভালো রকমের আহত হয়ে যায়, বিশেষ করে রানীমা। এখন ইয়ান আবারও তার মানুষের রূপে ফিরে আসে। তাকে সুস্থ দেখে লি অনেক খুশি হয়ে যায়। সবার প্রথমে সে লিয়ের কাছে যায় আর তাকে উঠায়। এরপরে সে তার মায়ের সামনে গিয়ে তাদের সবার সামনে বলতে শুরু করে, যেই দিন আমার বিয়ে হয়েছিল সেই দিন এই তীরের সাহায্যে আমাকে যে আঘাত করেছিল সেটা আর কেউ নয়, বরং তোমারই লোক। রানীমা তখন অস্বীকার করে বলে, আমি কেন তোমার সঙ্গে এসব কিছু করব? তখন ইয়ান বলে, কারণ আমি তো তোমার আসল ছেলে না। এজন্য তুমি ছোটবেলা থেকে আমার আত্মা সিল করে রেখেছ, যেন আমি আমার আসল রূপে আসতে না পারি। কিন্তু এখন আমার আত্মা পুরোপুরি জাগ্রত হয়ে গেছে। এখন আমি আবারও আগের মতো পাওয়ারফুল হয়ে গেছি। এতদিন আমি তোমার অত্যাচার অনেক সহ্য করেছি। তোমাকে মা মনে করে আমি কিছুই বলিনি, কিন্তু এখন তুমি আমার সঙ্গে যা করেছো তা আমি কখনোই মেনে নেব না। আমার সঙ্গে যা করেছো করেছো, কিন্তু আমার ভালোবাসার মানুষকে তুমি আঘাত করেছো। এমনকি আমার ছেলেরও ভবিষ্যৎ নষ্ট করার প্ল্যান তুমি করেছো। এসব কিছু আমি আর সহ্য করব না। সেখানে থাকা সবাই যখন বুঝতে পারলো এটাই তাদের আসল প্রিন্স, রানীমা এতদিন তাদেরকে ধোঁকা দিয়েছিল, এটা দেখে রাজ্যের সবাই এখন তাকে কুর্নিশ করে আর তাকে রাজা বলে মান্য করে। এখন আর তারা রানীমায়ের কথা শুনবে না। এটা দেখে রানীমাও তার সামনে নত হয় আর হাসতে থাকে। লি রানীমাকে বলে, আমাদের ছেলেকে ফিরিয়ে দাও। তখন রানীমা তাদের ছেলেকে ফিরিয়ে দেয়। এটা নিয়ে তো তারা অনেক বেশি খুশি ছিল। ইয়ান এখন তাদের সবাইকে বলে রানীমাকে যেন জেলখানায় নিয়ে গিয়ে বন্দি করা হয় আর সেখানে তার ভালো যত্ন আদি করা হয়। এটা শুনে সেখানে থাকা সবাই রানীমাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এখন তারা সবাই আবারও তাদের প্রাসাদে ফিরে যায়। ইয়ান লিকে নিয়ে প্রাসাদের সব থেকে উপরের কক্ষে যায়। এখন সে তাকে পুরো ঘটনা খুলে বলে। সে বলে, এতদিন যেসব মেয়েদেরকে পাঠানো হয়েছে তারা সবাই আসলে ইয়ানকে দেখে অনেক বেশি ভয় পেত। তাদেরকে তো আসলে এখানে থেকে ফেরত পাঠানো সম্ভব ছিল না, এজন্য তাদেরকে এই আইস কফিনের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। তারা সবাই এখনো বেঁচে আছে, তারা কেউই মারা যায়নি। ওই ছেলেটা সেখানে চেক করে ওই মেয়েকে পেয়ে যায় যাকে সে খুঁজতে এসেছিল। এখন ইয়ান তাকে বলে, তোমার হাতে থাকা সেই অস্ত্রটা আমাকে দেখাও তো। যখন সে তার সামনে অস্ত্রটা ধরে দেখায় তখন বলে, এটা তো অনেক আদিম অস্ত্র। এটার সাহায্যে যে কোনো ডিমনের তৈরি করা স্পেল নষ্ট করা যায়। এজন্যই আমার সৎমা আমার উপরে যেই সিল লাগিয়েছিল এবং ছোটবেলা থেকে আমার সমস্ত শক্তি সিল করে রেখেছিল, সেই সব কিছু এই অস্ত্রের মাধ্যমে ভেঙে গিয়েছে আর আমি আবারও পূর্বের ন্যায় ফিরে এসেছি।
আর এটাকে চালু করার জন্য মানুষের রক্তের প্রয়োজন। এটা বলে সে ওই ছেলের হাত কেটে রক্ত বের করে ওই অস্ত্রের উপরে ফেলে, যার ফলে সেখানে থাকা সমস্ত কফিন ভেঙে যায় আর কফিনের ভেতরে থাকা সুন্দরী মেয়েগুলো বেরিয়ে আসে। মেয়েগুলো বের হয়ে লিকে দেখে একটু শান্ত হয়, কারণ সেও একটা মানুষ। এখানে ওই ছেলেটা এখন মেয়েটির কাছে যায় আর তাকে একটা ছবি দেখিয়ে বলে, এটা হলো তোমার মাস্টার। তিনি যদিও মারা গেছেন, কিন্তু তিনি তার কথা রেখেছেন। তিনি আমাকে বলেছেন আমি যেন তোমাকে যেভাবেই হোক খুঁজে বের করি এবং সুরক্ষিতভাবে তোমাকে ফিরিয়ে নিয়ে যাই। আমি আমার কথা রেখেছি। এটা শুনে মেয়েটি অনেক খুশি হয়ে যায়। এখন সেই ছেলেটি তার সঙ্গে করে সবগুলো মেয়েকে নিয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। দূর থেকে তারা দুজন মিলে তাদের সবাইকে এখন বিদায় দিয়ে দেয়। লি সারা জীবনের জন্য ইয়ানের সঙ্গে থেকে যায়। ওয়েনের কবরের সামনে যেয়ে লি সম্মান জানাচ্ছিল, কারণ ওই তার জন্য নিজের জীবন দিয়ে ফেলেছে। সে মারা যাওয়ার আগে প্রকাশ করেছে সে লিকে কতটা ভালোবাসতো, আর তার ভুল বোঝাবুঝির জন্যই আজ লি এমন পর্যায়ে এসেছে এবং এমন বিপদে পড়েছে। কিন্তু তবুও সে তাকে অনেক ভালোবাসে। এসব কিছু বলতে বলতেই সে মারা যায় আর লি অনেক কান্না করে। ইয়ান সেখানে এক গোছা ফুল নিয়ে আসে আর লিকে গিফট করে। লি সেই ফুলটা ইয়ানের কবরের সামনে রেখে দেয়। ইয়ান এখন লিয়ের হাত ধরে বলে, আমি তোমাকে কখনো বাধা দেব না, তুমি স্বাধীন, তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, তুমি চাইলে তোমার গ্রামেও যেতে পারো। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। তারা দুজন দৌড়ে সামনে যায়। ইয়ান সমুদ্রে ঝাঁপ দেয় আর বিশাল বড় একটা তিমির আকার ধারণ করে। লি এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। ইয়ান এখন তার পিঠে করে লিকে নিয়ে পুরো আকাশ ঘুরে বেড়ায় আর লি অনেক এনজয় করে। এভাবেই সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত হতে থাকে। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের এই মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।